আসসালামু আলাইকুম, ভালো আছেন? গত ক্লাস কি ছিল? বস্তুর উপর তাপের প্রভাব, তাই নাকি? বস্তুর উপর তাপের প্রভাব আমরা কি করছি? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র পর্যন্ত পড়ছিলাম, আর বলছিলাম যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের নীতির উপর ভিত্তি করে কি তৈরি? থার্মোমিটার তৈরি। তো তাপগতিবিদ্যার যে শূন্যতম সূত্রটা ছিল, সেই সূত্রটা কি ছিল? যে যদি দুইটা বস্তু পৃথকভাবে তৃতীয় কোনো বস্তুর সাথে কি থাকে? তাপীয় সাম্যে থাকে, তাহলে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যে থাকবে। তাহলে আমি এইভাবে দেখাইছিলাম যে এই যে একটা বস্তু, এই বস্তুটার সঙ্গে যে এ বস্তু আছে, এই এ বস্তুর সঙ্গে এইখানে আর একটা বস্তু থাকলো, সেই বস্তুটা বি, এইখানে আর একটা বস্তু থাকলো, ওই বস্তুটা হইলো সি। তো যদি দেখা যায় কি তাপীয় সাম্য ব্যাপারটা হইলো যে এ বস্তু আর সি বস্তুর টেম্পারেচার যদি কি হয়? সমান হয়, দ্যাট মিনস টিসি ইকুয়াল টু টিএ। তাহলে এইখানে সি বস্তু আর এ বস্তুর তাপমাত্রা কি হয়ে গেল? সমান। তার মানে এই দুইটা বস্তু কি হইলো? তাপীয় সাম্যে থাকলো। আবার যদি দেখা যায় এইরকম যে টিএ ইকুয়াল টু টিবি, তাহলে এইখানে দেখো আবার এই বস্তু আর এই বস্তু পরস্পরের সঙ্গে কি আছে? তাপীয় সাম্যে আছে। তাহলে কি আমরা বলতে পারি না যে এই যে টিসি ইকুয়াল টু টিবি? দেখাই যাচ্ছে টিসি টাকার সমান টি এর সমান, টি এ টাকার সমান টি বি এর সমান। তাহলে টি এ আর টি এ যদি সমান হয়, তাহলে টিসি আর টিবি কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এটা হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তো এইখানে যেহেতু আমরা একটা জিনিস দেখলাম যে এই বস্তুর সঙ্গে এই বস্তু তাপীয় সাম্যে, এই বস্তুর সঙ্গে এই বস্তু তাপীয় সাম্যে, তাহলে এ আর এ কি থাকে? তাপীয় সাম্যে থাকে। তো থার্মোমিটারের কাজটা কি? আমাদের বডি টেম্পারেচার পরিমাপ করা, তাই তো? আমাদের শরীরের তাপমাত্রা কি করবে? পরিমাপ করবে। তার মানে দেখো তো, মনে করো এখানে কোনো একটা ব্যক্তি থাকলো, আবুল বাবুল ডাবুল কাবুল যে কেউ থাকতে পারে। তো এই আবুল বাবুল ডাবুল কাবুলের যদি আমরা এখানে একটা কি দিই? থার্মোমিটার দিয়ে দিই, ছোট্ট একটা কি দিয়ে দিলাম? থার্মোমিটার। তাহলে এই থার্মোমিটারটা বাবুলের শরীরের সঙ্গে তাপীয় সাম্যে গেল কি গেল না? হ্যাঁ। তাহলে এই বাবুলের শরীরের সঙ্গে যেহেতু এটা লাগানো আছে থার্মোমিটারটা, তার মানে বাবুলের শরীরের তাপমাত্রা যত হবে, থার্মোমিটারের তাপমাত্রাও কত হবে? তত হবে। কথা বুঝা যায়? তাহলে বাবুলের শরীরের তাপমাত্রা যা হবে, থার্মোমিটারের তাপমাত্রা তাই হবে। তো সেই তাপমাত্রাটা থার্মোমিটার আবার কি করবে? প্রদর্শন করবে, আমাদেরকে দেখাবে। আর ওইটা দেখে আমরা কি করব? তাপমাত্রা পরিমাপ করব। কথা বুঝছি না বুঝি নাই? তো এই শূন্যতম সূত্রের মাধ্যমে থার্মোমিটার গুলো তৈরি। তো এই যে থার্মোমিটার গুলো যে তৈরি হইল, তাহলে থার্মোমিটারের ভিতরে আমরা কিসের পরিবর্তন দেখি? কিভাবে আমরা তাপমাত্রার পরিবর্তনটা, মানে কোন বস্তুর যে তাপমাত্রা, এই যে বাবুলের শরীরের তাপমাত্রা, তো এইখানে একটা কি আছে? স্কেল আছে। তো এই স্কেলের মধ্যে কি হয়? তাপমাত্রার পরিবর্তন দেখা যায়, ঠিক আছে? তাহলে ভিতরে কিছু একটা থাকে, ভিতরে কিছু একটা থাকে। সাধারণত যে থার্মোমিটার গুলো ইউজ করা হয়, সেই থার্মোমিটার গুলোর ভিতরে কি থাকে? পারদ থাকে, ঠিক আছে? কি থাকে? পারদ থাকে। পারদ কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় কি থাকে? তরল অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? তরল অবস্থায় থাকে। যে একটাই ধাতু, সেটা হইলো কি? পারদ, যেটা কি থাকে? তরল অবস্থায় থাকে। কথা ক্লিয়ার? তো এই যে পারদ, এইখানে পারদ যখন কি পায়? তাপ পায়। মানে বডির তাপমাত্রা যখন পারদের ওইখানে চলে যায়, তখন পারদটা আস্তে আস্তে কি হয়? প্রসারিত হতে শুরু করে। আমরা যখন রসায়ন পড়ছিলাম দ্বিতীয় অধ্যায়, তখন আমরা বলছিলাম কি যে তাপের পরিবর্তন করলে পদার্থের কণাগুলো কি করে? দূরে দূরে সরে যায়, তাই তো? আবার কি হয়? পদার্থের অবস্থার পরিবর্তন হয়, কঠিন থেকে তরল হয়, তরল থেকে আবার কিসে পরিণত হয়? গ্যাসে পরিণত হয়। তাহলে কোনো একটা বস্তুকে, এতটুকু বস্তুকে যদি তুমি গলায় ফেলো, গলায় ফেলে কি হয়? বেশি হয় না? হয় কি না হয়? যদি বিশ্বাস না হয়, যে আমাদের যে পাম অয়েল অর্থাৎ সয়াবিন তেল ইউজ করি, ঠিক আছে? সয়াবিন তেলের এই এতটুকু নিবা, জমে যাবে। সেই জমে যাওয়া কঠিন সয়াবিনের এতটুকু নিবা, নিয়ে তুমি পাত্রে দিবা, দেখবা অনেকগুলো তেল হয়েছে, ঠিক আছে?
কারণ যখন কঠিন অবস্থায় ছিল তখন কণাগুলো কি ছিল, খুব কাছাকাছি ছিল, খুব কাছাকাছি, এই জন্য আয়তনটা কি হয়ে গেছিল, ছোট হয়ে গেছিল। আবার যখন কি হইলো, এটা তরল হইলো, তখন কণাগুলো একটু দূরে দূরে সরে গেল, তার মানে জায়গাটা বেশি হইলো, আয়তনটা বৃদ্ধি পেল। কথা বুঝছি না বুঝি নাই? তো এইখানে এই যে থার্মোমিটার যখন কি করে, তাপ গ্রহণ করে, তো থার্মোমিটারের ভিতরে কি থাকে, পারদ থাকে। সেই পারদের তাপমাত্রা বাড়তে থাকে, পারদের তাপমাত্রা বাড়ার কারণে কণাগুলো কি করে, দূরে সরে যেতে থাকে। দূরে সরে যাওয়ার কারণে পারদের দৈর্ঘ্য আস্তে আস্তে কি পায়, বৃদ্ধি পায়। তো পারদের দৈর্ঘ্য কোথায় গিয়ে শেষ হইলো, এইটা দেখে আমরা কি করি, কোনো একটা বস্তুর তাপমাত্রা পরিমাপ করি। ঠিক আছে? তাহলে থার্মোমিটার, থার্মোমিটার দ্বারা কি করা হয়, তাপমাত্রা পরিমাপ করা হয়। তাহলে থার্মোমিটার কাকে বলে, লিখে দিন। থার্মো, ঠিক আছে, যে যন্ত্রের সাহায্যে, যে যন্ত্রের সাহায্যে কোন বস্তুর তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা হয়, যে যন্ত্রের সাহায্যে কোন বস্তুর তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা হয় তাকে থার্মোমিটার বলে। মিটার বলে, ঠিক আছে? তো এই যে তাপমাত্রা পরিবর্তন বা তাপমাত্রা পরিমাপ করতেছি আমরা থার্মোমিটারের মধ্যে, তাহলে কিসের পরিবর্তন দেখে আমরা তাপমাত্রা পরিমাপ করলাম, পারদের না? তাহলে দেখো, এই যে থার্মোমিটার গুলোর মধ্যে যে পদার্থগুলা ব্যবহার করা হয়, তুমি কি থার্মোমিটারের মধ্যে লোহা দিলে কাজ হবে? মনে করো লোহার চূর্ণ দিলে কাজ হবে? কাজ হবে না। এখন মনে করো যে থার্মোমিটারের মধ্যে তুমি কয়লার গুঁড়ো দিলে কাজ হবে? কাজ হবে না। তার মানে থার্মোমিটার তৈরি করার জন্য কিছু স্পেসিফিক পদার্থ আছে, নির্দিষ্ট কিছু কি আছে, পদার্থ আছে। এই পদার্থগুলোকে বলা হয় উষ্ণতামিতিক পদার্থ। কি পদার্থ? উষ্ণতামিতিক পদার্থ। তাহলে লেখেন উষ্ণতামিতিক পদার্থ। তাহলে উষ্ণতামিতিক পদার্থ কাকে বলা হবে? যে সকল পদার্থের, ঠিক আছে, যে সকল পদার্থের এই যে পরিবর্তনটা, পরিবর্তন, যে সকল পদার্থের কোন যে উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন লক্ষ্য করে, ঠিক আছে, যে সকল পদার্থের উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন লক্ষ্য করে কোন বস্তুর তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে কি বলা হবে? উষ্ণতামিতিক পদার্থ বলা হবে। ঠিক আছে? তাহলে উষ্ণতামিতিক পদার্থ হইল সেই পদার্থগুলা, যে পদার্থগুলা আসলে কি করে, তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে নিজের উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন করে। ঠিক আছে? তাহলে লেখেন যে সকল পদার্থ তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে নির্দিষ্ট কিছু উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন হয় তাদেরকে
উষ্ণতা মিতিক পদার্থ বলে। ঠিক আছে, বা যে সকল পদার্থের উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন লক্ষ্য করে তাপমাত্রা নির্ণয় করা হয় তাদেরকেও কি বলা হবে? উষ্ণতামিতিক পদার্থ বলা হবে। ঠিক আছে, তাহলে উষ্ণতামিতিক পদার্থ কারা? উদাহরণ এমসিকিউ। এমসিকিউ এর জন্য কি? সেটা হইল যে উষ্ণতামিতিক পদার্থ উষ্ণতামিতিক পদার্থ তাহলে উষ্ণতামিতিক পদার্থগুলো কি কি আছে? যেমন কি পারদ, ঠিক আছে, গ্যাস, পরিবাহী। ঠিক আছে, পারদ হতে পারে, গ্যাস হতে পারে, পরিবাহী হতে পারে। তাহলে উষ্ণতামিতিক পদার্থের কি থাকবে? একটা উষ্ণতামিতিক ধর্ম থাকবে। উষ্ণতামিতিক ধর্ম, ঠিক আছে। উষ্ণতামিতিক পদার্থের যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে, কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করা হয়, সেই ধর্মটাকে কি বলা হবে? উষ্ণতামিতিক ধর্ম। কোন পদার্থের যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে কোন বস্তুর তাপমাত্রা পরিমাপ করা হয় পদার্থের সেই ধর্মকে উষ্ণতামিতিক ধর্ম বলে। ফর এমসিকিউ এর জন্য কি এই উষ্ণতামিতিক ধর্মগুলো আসলে কি কি? ঠিক আছে, পারদের দৈর্ঘ্য, পারদের কি দৈর্ঘ্য, পারদ হইল পদার্থ আর পারদের দৈর্ঘ্য হইল উষ্ণতামিতিক ধর্ম। দৈর্ঘ্য, ঠিক আছে। গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, পরিবাহীর রোধ।
লেখা হয়েছে না? লেখা হয়েছে? আচ্ছা, তাহলে আমরা থার্মোমিটার দেখলাম, উষ্ণতাপীঠিক পদার্থ দেখলাম, উষ্ণতাপীঠিক ধর্ম দেখলাম, ঠিক আছে? তো এখন দেখো এই উষ্ণতাপীঠিক ধর্ম গেছে, উষ্ণতাপীঠিক পদার্থ গেছে, ঠিক আছে? এবার দেখো তো এই যে আমাদের যে থার্মোমিটার ছিল, থার্মোমিটার, এই থার্মোমিটার যে ছিল, থার্মোমিটার গুলো সাধারণত কি রকম হয়? এরকম না? হ্যাঁ, থার্মোমিটার মোটামুটি কিন্তু এইরকম হয়, ঠিক আছে? তো এখন দেখো এই থার্মোমিটার গুলোর মধ্যে কিন্তু কি থাকে? দাগ কাটা থাকে। এই থার্মোমিটার গুলোর মধ্যে কি থাকে? দাগ কাটা থাকে। তো আমরা সাধারণত এখানে 3 প্রকার থার্মোমিটার নিয়ে কাজ করবো। কয় প্রকার? 3 প্রকার। থার্মোমিটার কিন্তু অনেক প্রকারের আছে, ঠিক আছে? র্যাঙ্কিং থার্মোমিটার আছে, রোমার থার্মোমিটার আছে, ঠিক আছে? তারপরে রোড থার্মোমিটার আছে, বিভিন্ন রকমের থার্মোমিটার আছে। তো আমরা এই চ্যাপ্টারে তোমাদের লেভেল বা ইন্টার লেভেল পর্যন্ত, ইন্টার লেভেলে গেলে সাধারণত আমি র্যাঙ্কিং থার্মোমিটার আর রোমার থার্মোমিটার পড়াই, ঠিক আছে? কিন্তু তোমাদের যে লেভেলটা আছে, তোমাদের যদিও বা র্যাঙ্কিং থার্মোমিটার, রোমার থার্মোমিটার ইন্টারমিডিয়েটে পড়ানো হয়, কোনো পরীক্ষা আসে না, তারপরে মাঝে মাঝে সাথে দেখা যায় যে এডমিশন পরীক্ষাগুলোর মধ্যে চলে আসে, ঠিক আছে? তো এগুলো নিয়ে কোনো হতাশ হওয়া যাবে না, ফ্রাস্ট্রেট হওয়া যাবে না। আমরা 3টা থার্মোমিটারে পড়বো। কয়টা থার্মোমিটার পড়বো? 3টা থার্মোমিটার। আজান দিচ্ছে রে। তো এই যে একটা থার্মোমিটার, মোটামুটি আমরা 3টা থার্মোমিটার নিয়ে পড়বো। তো 3টা থার্মোমিটার পড়ি, আর 6টা পড়ি আর 9টা পড়ি, সেটা কোনো ফ্যাক্ট না। এই যে একটা থার্মোমিটার থাকে, এই থার্মোমিটার গুলোর মধ্যে কি থাকে? দাগ কাটা থাকে, তাই তো? তাহলে এইখান দিয়ে আমি মনে করো যে দাগ কাটিয়ে দিলাম। হায় হায়, হ্যাঁ, মনে করো যে দাগগুলো কাটলাম। এই যে দাগগুলো কাটা আছে, ঠিক আছে, সবচাইতে যে উপরের দাগটা, সবচাইতে যে উপরের দাগটা, এই উপরের দাগটাকে বলা হয় ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থির বিন্দু অথবা কি স্থিরাঙ্ক, স্থিরাঙ্ক, ঠিক আছে? আর এটা হলো কি নিম্ন স্থির বিন্দু বা স্থিরাঙ্ক, স্থির বিন্দু অথবা কি স্থিরাঙ্ক, ঠিক আছে? কথা বুঝছি না বুঝি নাই? হ্যাঁ, তাহলে সবচেয়ে যে উপরের বিন্দু সেটাকে বলা হয় কি? ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্থিরাঙ্ক। আর নিচের বিন্দুটাকে কি বলা হয়? নিম্ন স্থির বিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক, ঠিক আছে? তো এখানে যেহেতু আমরা থার্মোমিটার পড়বো, এখানে আমরা দেখলাম যে ঊর্ধ্ব স্থির বিন্দু আর নিম্ন স্থির বিন্দু, ঠিক আছে? আমরা থার্মোমিটারটা আগে মুছাই দেই, স্থির বিন্দুগুলা পড়ে নেই, ঠিক আছে? তো এই যে ঊর্ধ্ব স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু, ঊর্ধ্ব লিখবো আগে না নিম্ন লিখবো? আগে নিম্ন লিখি। নিম্ন স্থিরাঙ্ক, স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ককে বলা হবে স্বাভাবিক চাপ। কি চাপ? স্বাভাবিক চাপ। কত দূরে স্বাভাবিক চাপ? স্বাভাবিক চাপে যে তাপমাত্রায়, যে তাপমাত্রায়, স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বরফ এবং পানি সাম্যাবস্থায় থাকে। বরফ এবং পানি কি থাকে? অথবা, অথবা কি বলা আছে বইয়ের মধ্যে? যে যে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বরফ গলে পানি
এবং পানি জমে বরফে পরিণত হতে শুরু করে সেইটাকে কি বলা হয়? নিম্ন স্থিরাঙ্ক। আমি ওইটা লিখি, স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বরফ গলে পানি ও পানি জমে বরফে পরিণত হয় সেই তাপমাত্রাটাকে নিম্ন স্থিরাঙ্ক বলে। ঠিক আছে, কথা বুঝছি না বুঝি নাই? এবার আসবে কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলা হবে? স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় পানি বাষ্প, পানি কি করে? বাষ্প হতে শুরু করে এবং বাষ্প জমে পানিতে পরিণত হয়, তাকে কি বলা হবে? সেই তাপমাত্রাটাকে বলা হবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। বা বইয়ের মধ্যে এটাও দেখতে পারেন যে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় পানি এবং জলীয় বাষ্প পরস্পর কি থাকে? সাম্যাবস্থায় থাকে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলা হবে? স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় পানি বাষ্প হতে শুরু করে এবং বাষ্প জমে পানি হতে শুরু করে সেই তাপমাত্রাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। এখন একটা জিনিস লক্ষ্য কর, ওই যে থার্মোমিটারটা ছিল ঊর্ধ্ব স্থির বিন্দু আর নিম্ন স্থির বিন্দু, এর মাঝখানে কিছু দাগ আছে না? দাগ আছে না নাই? এই দাগগুলো আসলে কি থার্মোমিটারটাকে ভাগ করে ফেলেনি? ভাগ করছে কি করে নাই? ভাগ করছে তো। তাহলে এই যে যতগুলা দাগ আছে বা যতগুলা ভাগ আছে, এই ভাগের সংখ্যাটাকে বলা হয় মৌলিক ব্যবধান। কি ব্যবধান বলা হয়? মৌলিক ব্যবধান বলে। তাহলে মৌলিক ব্যবধান কাকে বলা হবে? ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী ভাগ সংখ্যাকে, মধ্যবর্তী কি ভাগ সংখ্যাকে থার্মোমিটারের মৌলিক ব্যবধান বলে। লেখো মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধান কোন থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী ভাগ সংখ্যাকে মৌলিক ব্যবধান বলে। ঠিক আছে, যাও। কথা বুঝছি না বুঝি নাই? বুঝছি? তো আমরা যেহেতু থার্মোমিটার বলতেছি, এখন আমরা লিখবো যে থার্মোমিটার
এই অধ্যায়ে আমরা 3 প্রকার থার্মোমিটার নিয়ে কি করব, আলোচনা করব। কয় প্রকার? 3 প্রকার। তাহলে তোমাদের যদি পরীক্ষা আসে থার্মোমিটার কত প্রকার, কি বলবা? থার্মোমিটার 3 প্রকার। থার্মোমিটার কত প্রকার? থার্মোমিটার 3 প্রকার। তোমাদের পরীক্ষা আসে থার্মোমিটার কত প্রকার? থার্মোমিটার 3 প্রকার তোমাদের জন্য, ঠিক আছে? থার্মোমিটার 3 প্রকার, মানে তোমাদের জন্য কিন্তু 3 প্রকার, বারবার বলতেছি। এই দরজাটা খুললো কে? 3 প্রকার। একটা হলো কি সেলসিয়াস স্কেল বা সেলসিয়াস থার্মোমিটার, একটা হলো ফারেনহাইট স্কেল বা ফারেনহাইট থার্মোমিটার, আর একটা হলো ক্যালভিন স্কেল বা ক্যালভিন থার্মোমিটার, ঠিক আছে? তাহলে 1 নাম্বার হলো সেলসিয়াস স্কেল। কি স্কেল? সেলসিয়াস থার্মোমিটার। সেলসিয়াস থার্মোমিটার। 2 নাম্বার হলো ফারেনহাইট থার্মোমিটার। তিন নাম্বার হলো ক্যালভিন থার্মোমিটার। ঠিক আছে? লেখা হচ্ছে না? আসলে সেলসিয়াস স্কেল বা সেলসিয়াস থার্মোমিটার কাকে বলে? ফারেনহাইট স্কেল বা ফারেনহাইট থার্মোমিটার কাকে বলে? ক্যালভিন স্কেল বা ক্যালভিন থার্মোমিটার কাকে বলে? তাহলে এটা এখন আমি কি করলাম, মুছাই। সেলসিয়াস স্কেল বা সেলসিয়াস থার্মোমিটার। সেলসিয়াস থার্মোমিটার, যে থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু 0 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থির বিন্দু 100 ডিগ্রি সেলসিয়াস এবং মৌলিক ব্যবধান 100, সেই থার্মোমিটারকে কি বলা হবে? সেলসিয়াস থার্মোমিটার বলা হবে। যে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, ভালোভাবে দেখেন, 0 ডিগ্রি সেলসিয়াস, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস এবং মৌলিক ব্যবধান 100, তাকে কি বলা হবে? তাকে সেলসিয়াস থার্মোমিটার বলা হবে। তাকে সেলসিয়াস থার্মোমিটার বলে। তাহলে ওকে, আমরা একটা কি করি, ড্র করি। কি করব? ড্র করব। কি ড্র করব? স্কেলটা ড্র করব। যে সেলসিয়াস স্কেলটা আছে পাশে, সেই সেলসিয়াস স্কেলটা ড্র করি। এই যে একটা স্কেল, স্কেলটার নাম কি? সেলসিয়াস স্কেল। তাহলে এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। মাঝখানে কতগুলো ভাগ আছে? 100টা। কথা বুঝছি না বুঝি নাই? কথা বুঝছি?
ওই নাই রে, ওই এই কথাটা সবসময় বলতো। ঠিক আছে, তাহলে এটা হলো একটা সেলসিয়াস স্কেল। এবার লিখেন ফারেনহাইট স্কেল। কি স্কেল? ফারেনহাইট স্কেল বা ফারেনহাইট থার্মোমিটার। তো সেলসিয়াস স্কেলটা কিন্তু বিজ্ঞানী সেলসিয়াস আবিষ্কার করছিল। কে আবিষ্কার করছিল? বিজ্ঞানী সেলসিয়াস, অন্য কোনো কিছু কেউ না। ফারেনহাইট স্কেল বিজ্ঞানী ফারেনহাইট আবিষ্কার করছিল, ক্যালভিন স্কেল বিজ্ঞানী ক্যালভিন আবিষ্কার করছিল। কথা ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? ওকে, তাহলে এখন লিখে ফেলি আমরা ফারেনহাইট স্কেল বা ফারেনহাইট থার্মোমিটার। ফারেনহাইট থার্মোমিটার। আসুন, এটা আসলো না কেন? তো হ্যাঁ, ভাষায় নাই, নতুন একটা চ্যাপ্টার শুরু হইলো না, এটা তো বুঝতে হয়, বুঝতো না? বুঝতে হয়। এখন যে পার করে যাইতেছি ওরা তো আবার বুঝবে না। ওকে, ফারেনহাইট থার্মোমিটার। তাহলে যে থার্মোমিটারে যে মিটারের নিম্ন নিম্ন স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট। ভালো করি মাইন্ড ইট, 32 ডিগ্রি লিখছি কিন্তু, ডিগ্রি ফারেনহাইট। কি ফারেনহাইট? ডিগ্রি ফারেনহাইট, শুধু ফারেনহাইট নয়, ডিগ্রি ফারেনহাইট। এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212 ডিগ্রি ফারেনহাইট। মাইন্ড ইট, খুব ভালোভাবে এগুলো মাইন্ডে রাখেন, লাগবে। 212 ডিগ্রি ফারেনহাইট। এবং মৌলিক ব্যবধান 180 ব্যবধান 180, তাকে ফারেনহাইট থার্মোমিটার বলে। ফারেনহাইট থার্মোমিটার বলে, থার্মোমিটার বলে। ওকে, এবার লেখেন ক্যালভিন থার্মোমিটার বা ক্যালভিন স্কেল। ক্যালভিন থার্মোমিটার বা ক্যালভিন স্কেল। ঠিক আছে, ক্যালভিন থার্মোমিটার। তাহলে ক্যালভিন থার্মোমিটার কাকে বলা হবে? যে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক বা নিম্ন স্থির বিন্দু, যে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক 273 ডিগ্রি ক্যালভিন। ডিগ্রি ক্যালভিন খুব ভালোভাবে মাথার মধ্যে রাখি দাও। শুধু ডিগ্রি ইউজ হয় কোথায় কোথায়? ফারেনহাইটে আর সেলসিয়াসে। অক্সফোর্ডের ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ভুল করে। অক্সফোর্ডের স্যারে ভুল করে, আমি তো দেখছি, আমি তো জানি। ফোন বাইর করে দেখে গুগলে, ফারেনহাইটের সঙ্গে কি ডিগ্রি আছে না নাই মনে নাই। হারাগাছের অবস্থা হইল এটা। ঠিক আছে, যে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক 273 ক্যালভিন, এখানে কিন্তু ডিগ্রি নাই, নট ডিগ্রি। ওকে, নিম্ন স্থিরাঙ্ক 273 ক্যালভিন। এবং উই হ্যাভ এ প্ল্যান। এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 373 ক্যালভিন। এবং মৌলিক ব্যবধান এবং কেমন হইল না?
গুরুচণ্ডালী গুরুচণ্ডালী লাগতেছে। নিম্ন স্থিরাঙ্ক 273 কেলভিন, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 কেলভিন। এইখানে এবংটা ইউজ না করেন, ভালো লাগে না, কথাটা ভালো লাগে না, ঠিক আছে। তো 373 কেলভিন এবং মৌলিক ব্যবধান, মৌলিক ব্যবধান, মৌলিক ব্যবধান কত? 100। তাকে কি বলা হবে? ক্যালভিন স্কেল বা ক্যালভিন থার্মোমিটার বলা হবে। ক্যালভিন থার্মোমিটার বলে, থার্মোমিটার বলে। কথা বুঝছি? তাহলে একটু চিত্রগুলো আগাই নেই। এইখানে কি থাকবে? ফারেনহাইট স্কেল। তাহলে এই যে দেখেন ফারেনহাইট স্কেল একটা, এই যে একটা ফারেনহাইট স্কেল। আগে থেকে কি ভূতে কামড় দেয়? ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212 কেলভিন। নিম্ন স্থিরাঙ্ক কত? 32 কেলভিন। আরে কেলভিন না রে, ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট, এত ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। আবার যদি ক্যালভিন স্কেল দেখি, মাঝখানে মৌলিক ব্যবধান থাকবে। এখানে তাহলে কতগুলো ভাগ থাকবে বাবারা? 180টা ভাগ থাকবে, ঠিক আছে। এবার দেখেন ক্যালভিন, ক্যালভিন স্কেল বা ক্যালভিন থার্মোমিটার। ক্যালভিন থার্মোমিটার। তাহলে এইখানে কি থাকবে? ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 373 কেলভিন, নট ডিগ্রি, কেলভিন। এটা কি হবে? 273 কেলভিন। মাঝখানে মৌলিক ব্যবধান থাকবে। ওকে, ক্লিয়ার আমরা? তো এখন দেখো এই তিনটা হলো স্কেল, ঠিক আছে। তো এই তিনটা স্কেল যে আমরা পড়লাম, এটা কোনো মেইন ফ্যাক্ট না। তিনটা স্কেলের মধ্যে একটা কি আছে? রিলেশন আছে। কি আছে? রিলেশন, সম্পর্ক আছে। এই সম্পর্কটা হইলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই সম্পর্কটা কি ইম্পর্টেন্ট? সাজিদের যদি কোনো স্টুডেন্ট, তোদের যদি কেউ পরিচিত থাকে বা অক্সফোর্ডের যদি কোনো স্টুডেন্ট এখানে থেকে থাকিস, তারা গিয়ে সাজিদকে জানাই দিস এটা কি হচ্ছে, ঠিক আছে। অক্সফোর্ডের টিচার। তাহলে আসো দেখি কি জানাই দিব না। তো আমি অনেক বাচ্চাকে পড়াই, ঠিক আছে। তারা বলে এই যে এইটা দেখো, c divided by 5, f minus 32 divided by 9, k minus 273 divided by 5, সরি, হ্যাঁ এটাও তো 5, f minus 32 divided by 9, k minus 273 divided by 5। এটা মুখস্থ। কেমনে আসছে তা বিজ্ঞানীদেরকে গিয়ে জিজ্ঞেস কর। যদি কোনো বাচ্চা যদি জিজ্ঞেস করে স্যার এটা কেমনে আসলো, বাচ্চাদেরকে বলা হয় বিজ্ঞানীরা দিছে, বিজ্ঞানীদেরকে গিয়ে জিজ্ঞেস কর। হাউ ফানি। ওকে, তো আমরা এই সম্পর্কটা একটু দেখে নিই কি হয়, ঠিক আছে। না আমি মোটামুটি তিনটা স্কেল একসঙ্গে আঁকাবো। দেখো, হ্যাঁ
হ্যাঁ, তো দেখেন আমি যদি তিনটা স্কেল যদি একসঙ্গে আঁকাই, এই যে একটা স্কেল, এই যে আর একটা স্কেল, এই যে আর একটা স্কেল, ঠিক আছে। এখন আগে একটা লজিক দাঁড় করে, ঠিক আছে, একটা লজিক দাঁড় করে। মনে করেন যে এটা 1 মিটার, এটা কত মিটার? 1 মিটার। তাহলে এইটা 1 মিটার, এইটা সেন্টিমিটারে যদি প্রকাশ করি তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে? এই দৈর্ঘ্যটাকে যদি মিলিমিটারে প্রকাশ করি কত হবে? 1000 মিলিমিটার, তাই তো? তাহলে এই স্কেলে যদি আমি কোনো কিছু মাপি, মনে করো যে মেপে আমি পাইলাম এতটুকু, পাইলাম কত? যে 0.5 মিটার। তাহলে এই স্কেলে আমি কত পাবো? তোমরা 50 সেন্টিমিটার পাবো না? যে এইখান থেকে এতটুকু হইলো 50 সেন্টিমিটার। তাহলে এই স্কেলে মাপলে আবার কত পাবো? 500 মিলিমিটার। আচ্ছা, যদিও বা আমি স্কেল ভেদে মানগুলো আলাদা আলাদা পাইছি, কিন্তু দৈর্ঘ্যটা কি একই না? তাহলে কোন বস্তুর তাপমাত্রা আমরা স্কেল ভেদে অন্য অন্য মান পাইতে পারি, অন্য অন্য মানগুলা পাইতে পারি, কিন্তু তাপমাত্রাটা আসলে কি সেম তাপমাত্রা পাবো না অন্য কোনো তাপমাত্রা পাবো? শুধু ভ্যালুটা কি হবে? চেঞ্জ হবে। কথা ক্লিয়ার? তাহলে এখন দেখো তো, এইটা এইটা কত? 0 না? তাহলে এইটা 0, এইটা কত হবে? 1 হবে না? এইটা 0 হবে, এইটা হবে 1। এইটা 0 হবে, এইটা কত হবে? 100, ঠিক আছে। এইটা 0 হবে, এইটা কত হবে? তাই নয় কি? ঠিক আছে না? এবার দেখো, তাহলে এই দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য সেম দৈর্ঘ্য তো, তাই নয় কি? তাহলে এখন দেখো তো এদের অনুপাতটা দেখো, অনুপাতগুলো সেম আসবে। এই দৈর্ঘ্যটা কতটুকু? 0.5। দ্যাট মিন্স 0.5 কিন্তু এটা না, আমরা এইখানে যে লেখাটা পাইতেছি সেটা পাইতেছি 0.5। এইখানে যে লেখাটা পাইতেছি সেটা কত পাইতেছি? যে 50, ঠিক আছে। এইখানে যে লেখাটা পাইতেছি সেটা কত পাইতেছি? 100। তাহলে দেখো তো, এইটা হলো মোট দৈর্ঘ্য 0 থেকে 1, এটা কি দৈর্ঘ্য? মোট দৈর্ঘ্য। সরি, এটা হবে 500। এই সরি, তাহলে দেখো এইটা হবে কি দৈর্ঘ্য? মোট দৈর্ঘ্য। তাহলে মোট দৈর্ঘ্যটা আমি কিভাবে পাবো? দেখো তো, যদি আমি এই কাজটা করি যে 1 - 0, কি পেলাম? দৈর্ঘ্য পেলাম না? তারপরে দেখো তো 100 - 0, কি পাবো? দৈর্ঘ্য পাবো কি পাবো না? তারপরে দেখো তো এইখানে যদি আমি কি করি 1000 - 0, কি দৈর্ঘ্যটা পাবো কি পাবো না? পেলাম। তারপর দেখো তো এইখান থেকে এতটুকু দৈর্ঘ্য যদি আমি বাইর করি, কিভাবে বাইর করব? 0.5 - 0, এইটা কিভাবে পাবো? 50 - 0, এইটা কিভাবে পাবো? 500 - 0, তাই না কি? তাহলে এইটা হলো আমার এই স্কেলের পার্ট, সে পার্টটা কত? 0.5। তাহলে দেখো তো, এই যে যতটুকু আমার দৈর্ঘ্য মাপছি আমি একটা কোনো বস্তুর, সেই দৈর্ঘ্যটা, তাহলে পরিমাপকৃত দৈর্ঘ্য কত? 0.5 - 0 ডিভাইডেড বাই স্কেলের দৈর্ঘ্য কত আমার? 1 - 0। তাহলে এইটা কত আসে দেখো তো? 0.5 ডিভাইডেড বাই 1, দ্যাট মিন্স কত আসলো? 0.5 আসলো না? তাহলে 0.5 মানে কি বাবারা? হাফ না? এবার দেখো এই স্কেলে, আবার দেখো এই স্কেলটাতে একটু লক্ষ্য করো ভালোভাবে। তাহলে এইখান থেকে এইটা হলো আমার মোট দৈর্ঘ্য, আর পরিমাপকৃত দৈর্ঘ্য কত আমার? যে 50 মাইনাস কত? 0 ডিভাইডেড বাই মোট দৈর্ঘ্যটা কত? 100 - 0। তাহলে দেখো তো, একটু ক্যালকুলেশন করো, 50 ডিভাইডেড বাই 100 কত আসে? কত আসে? আসছে? তাহলে দেখো এই স্কেলে তো এই মানটা ভিন্ন ছিল না? ভিন্ন ছিল তো, যে 0.5 ডিভাইডেড বাই 1, অনুপাত কত আসছে? হাফ আসছে। এইখানে অনুপাতটা কি ছিল? ভিন্ন ছিল না? 50 ডিভাইডেড বাই 100 কত আসছে? হাফ আসছে। এইখানে আবার দেখো, এইখানে দেখো, এইখানে কি দেখতেছো?
যে 500 মাইনাস কত 0 ডিভাইডেড বাই 1000 মাইনাস 0, সরি, তাহলে কত আসলো 500 ডিভাইডেড বাই কত 1000, দ্যাটস ইকুয়ালস টু কত হাফ না। তাহলে মানগুলো ভিন্ন, কিন্তু যখন আমরা কি করব অনুপাত করব, অনুপাতটা কি আসবে একই অনুপাত আসছে না, আসলো কি আসেনি, আসছে। তাহলে আবার দেখো তো যদি এই রকম করতাম, কি রকম, যে এই যে তিনটা স্কেল লিখছিলাম না, এইখানে এখন আমি এই যে তিনটা স্কেল নিলাম, ঠিক আছে, এটা হইলো 0 থেকে কত 1, ঠিক আছে, এটা হইলো 100 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটার, ঠিক আছে, কথা বুঝছি। আবার দেখো এইটা হইলো আমাদের 2500 মিলিমিটার থেকে 3500 মিলিমিটার। ব্যাপারটা বুঝো, কিন্তু আমি কি কোনো দৈর্ঘ্য চেঞ্জ করছি, দেখো তো 0 থেকে 1 মানে 1 মিটার, 100 থেকে 200 মানে কত সেন্টিমিটার 100 সেন্টিমিটার, 2500 মিলিমিটার থেকে 3500 মিলিমিটার মানে কত মিলিমিটার 1000 মিলিমিটার। তাহলে দৈর্ঘ্য আমি আলাদা করছি, করিনি। তাহলে এইখানে যদি আমি 0.5 পাই, এইখানে কত পাবো, এই দুই বিন্দুর মাঝখানে পাবো, তাহলে সেটা কত আসবে 150। দেখো এইখান থেকে এইটা কত 1, কত মিটার পাওয়া গেছে 0.5 মিটার, 0.5 মিটার মানে কত সেন্টিমিটার 50 সেন্টিমিটার। তাহলে আমার শুরু হয়েছিল কোথা থেকে 100 থেকে, আরো কত ঘর যাওয়া লাগবে, আরো কত ঘর যাওয়া লাগবে 50 ঘর, তাহলে 50 ঘর গেলে কত হয়ে যাবে, কথা বুঝছো, এইটা 100, এই পয়েন্টটা 100, তাহলে তারপরের পয়েন্টটা কত 101, তারপরেরটা 100, 2 3 4 5, এই যে 150, ঠিক আছে। তারপর দেখো এইখানে কত মিলিমিটার যাবে 500 মিলিমিটার, তাহলে 500 মিলিমিটার যাওয়া মানে কি, তাহলে এইখানে আমার 2500, 2500 সঙ্গে আরো 500 যোগ, তাহলে কত আসবে বাবারা, বাবা তোমার বুঝছি, হ্যাঁ। এবার দেখো তাহলে মানগুলা কিন্তু আলাদা, মান আলাদা না, এটা পাইলাম 150, এটা পেলাম 0.5, এটা পেলাম 300, 3000 না, মানগুলো আলাদা আলাদা না, মানগুলো আলাদা আলাদা, কিন্তু দৈর্ঘ্যটা কি বাবারা, দৈর্ঘ্যটা একই না। তাহলে দৈর্ঘ্যটা যেহেতু একই, তাহলে আমি যে কাজটা করতে পারি, যে স্কেলে মাপতেছি ওই স্কেলের পরিমাপকৃত মান আর স্কেলের দৈর্ঘ্য দ্বারা যদি ভাগ করে দেই, যে অনুপাতটা পাবো, ঠিক সেম অনুপাতগুলো সব স্কেলে পাবো। দেখো এইখানে কত পাইছি 0.5 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 মাইনাস, এইখানে কত পাইতেছি দেখো তো। তাহলে এই স্কেলের দৈর্ঘ্য বের করতে চাই, কিভাবে বের করব, দেখো পরিমাপ করলাম কত 150, তাহলে এই যে 150 মাইনাস কত 100, তাই নয় কি, এইটা আমার পরিমাপ করা মান। এখন এইখানে দেখো তো কত আসে 200 মাইনাস কত, এটা আমার স্কেলের মোট দৈর্ঘ্য না, বুঝা যায়। এবার দেখো এইখানে, দেখো এইখানে পরিমাপ করা মান কত 3000 মাইনাস 200, সরি 2500 ডিভাইডেড বাই 3500 মাইনাস 2005, তাই নয় কি, দেখো অনুপাতগুলো সেম আসবে, 0.5 ডিভাইডেড বাই 1, দ্যাট মিন্স ক্লিয়ার। এইখানে দেখো তো কত আসে 50 ডিভাইডেড বাই কত আসলো 100, মানে কত হাফ। তাহলে এইখানে কত আসে দেখো তো 500 ডিভাইডেড বাই কত আসে, মানে কত আসলো, তার মানে মানগুলা ভিন্ন হলেও অনুপাতটা কি আসে একই আসে। এই অনুপাতের কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা কি করব, তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করে ফেলবো, ঠিক আছে। তাহলে আসো তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করে ফেলি। আচ্ছা না, শুধু 5 মিনিট, ঠিক আছে। কি হইল রে, হাসছিস কেন, কথা বুঝছি না বুঝি নাই সবাই, শিওর তো,
পড়াইতে পারবেন না স্যারকে যে কেন এটা এইরকম? পড়াইতে পারবেন? শিওর তো? ইনশাআল্লাহ। তাহলে আসো দেখি তিনটা স্কেল। এই যে একটা স্কেল, মনে করো যে এইটা সেলসিয়াস স্কেল। এই যে একটা স্কেল ফারেনহাইট স্কেল। এই যে আর একটা স্কেল কেলভিন স্কেল। তাহলে দেখো তো সবগুলা স্কেলের দৈর্ঘ্য কি আছে? সেম আছে না? সেম আছে না নাই? তোমার কোনো প্রবলেম হচ্ছে কি বাবা? তাহলে দেখো এইটা হলো সেলসিয়াস স্কেল। তাহলে সেলসিয়াস স্কেলে কি হবে? 100 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি, 212 ডিগ্রি ফারেনহাইট, 32 ডিগ্রি to 373, 273। ওকে, তাহলে আমি কোন একটা বস্তুর তাপমাত্রা মাপতেছি তিনটা স্কেল দিয়ে মাপবো। কয়টা স্কেল দিয়ে মাপবো? তিনটা স্কেল। তাহলে যখন আমি সেলসিয়াস স্কেলে ধরলাম তখন আমি দেখলাম কত? এই স্কেলের তাপমাত্রা হলো 3 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস? এখন ওই বস্তুটা কি করলাম? না, এটা বস্তু আর এইখানে রাখবো না, এই বস্তুটা ছিল, ঠিক আছে? এই বস্তুটাকে এবার এই যে দ্বিতীয় থার্মোমিটারের সঙ্গে লাগাই দিলাম। হায় 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 হায়, এখানে সি দেখাইতেছে না, এখানে কি দেখায়? এফ ডিগ্রি ফারেনহাইট। আল্লাহ, এখন দেখি এখানে কি হচ্ছে? এইখানে দেখাচ্ছে। তো এখন কি দেখালো সেটা কিন্তু ফ্যাক্ট নয়। আমরা কি জানি যে এদের যদি আমরা অনুপাতটা বাইর করি, অনুপাতটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, তাই নয় কি? তাহলে অনুপাত দেখো, আমাদের পরিমাপকৃত মান কত? সি মাইনাস 0 ডিভাইডেড বাই স্কেলের ভাগ সংখ্যা। স্কেলের মোট ভাগ সংখ্যা কত? 100 মাইনাস 0 সমান সমান। এখানে দেখো এই এতটুকু ভাগ সংখ্যা কত? f মাইনাস 32 ডিভাইডেড বাই মোট ভাগ সংখ্যা কত? 212 মাইনাস 32 ইকুয়াল টু এইখানে কত হবে? 307, সরি, k minus 273 divided by 373 minus 273. Easy, easy, এটা very easy. C divided by 100, f minus 32 divided by 180, k minus 273 divided by 100. এই 1 0 1 0 1 0 মার গয়া, ঠিক আছে? এবার দেখো তো এইটা 2 দ্বারা ভাগ করো, কত হবে? 5। এটা 2 দ্বারা ভাগ করো, কত হবে? 9। এটা 2 দ্বারা ভাগ করো, কত হবে? ফাইনালি এই যে আমাদের রিলেশন c divided by 5, f minus 32 divided by 9, k minus 273 divided by 5. Okay, clear? Goodbye, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।